আমাদের দেশে নতুন একটি ইন্টারিয়াম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে গঠিত হয়েছে। মানুষ এই ইন্টারিয়াম গভর্নমেন্টের কাছে অনেক আশা এবং মানুষের অনেক আকাঙ্ক্ষা তাদের মধ্যে রয়েছে। আমার সম্মানিত এবং প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন আমি এই সরকার আসার পর থেকে এই পর্যন্ত এই 18 বছরের মধ্যে প্রায় 9 বছরের কাছাকাছি জেলখানায় আমার জীবনটা কেটে গেল। তো আমি আসলে একজন ছোট্ট মানুষ, মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি এই দেশের মানুষকে ভালোবাসি। বিশেষ করে আমি কৃষক, শ্রমিক, নির্যাতিত, নিপীড়িত, অসহায়, নিম্ন মধ্যবিত্ত সর্বস্তরের কর্মচারী যারা রয়েছে তাদেরকে ভালোবাসি এবং তাদের উন্নতির জন্যই ছোটবেলা থেকে হাতে করে রাজনীতি দিয়ে এই পর্যন্ত এসেছি। আমি 1970 সাল থেকে, আমি যখন 10ম শ্রেণীর ছাত্র, তখন থেকেই আমি একটা স্বপ্ন, সেটা হলো যে আমাদের দেশে একটি ন্যায়ভিত্তিক, ইনসাফ ভিত্তিক, বৈষম্যহীন একটি রাষ্ট্র কায়েম হবে, যেটার জন্য 1971 সালে আমার দামাল ছেলেরা মুক্তিযুদ্ধে গিয়ে 9 মাস সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আমাদের এই প্রিয় জন্মভূমি, আমাদের লাল সবুজের এই পতাকাটা আমাদেরকে উপহার দিয়েছে, একটি স্বাধীন দেশ উপহার দিয়েছে। কিন্তু 53টি বছর অতিবাহিত হলো। সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের যেই চেতনা, স্বাধীনতার যেই চেতনা এবং স্বাধীনতার জন্য মানুষ যে প্রাণ দিল, সেই প্রাণের মূল্য আমাদের দেশের রাজনীতিবিদেরা আমরা দিতে পারি নাই। আমরা এই দেশের কৃষকেরও মুক্তি করতে পারি নাই, নির্যাতিত, নিপীড়িত, অসহায় শ্রম মানুষেরও আমরা মুক্ত বাংলাদেশ করতে পারি না। এই দেশটা একটি দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে বিশ্বের দরবারে পরিচিত হয়েছে। বিশেষ করে গত 18 বছর এর আগে যারা ক্ষমতায় ছিলেন, তারা সবাই এই দেশ থেকে সব সময় মানুষের কাছে ওয়াদা দিয়েছে, কিন্তু ওয়াদা তারা কেউ পূরণ করতে পারে নাই। আজকে বাংলাদেশটা দুর্নীতির দিক থেকে 1 নাম্বার একটি দেশ হিসাবে আজকে বিশ্বের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। চায়না বলেন, জাপান বলেন, জার্মান বলেন, আমেরিকা বলেন, ইউরোপীয় ইউনিয়ন বলেন, আজকে রাশিয়া বলেন, আরব বিশ্ব বলেন, সব জায়গায় বাংলাদেশের ব্যাপারে একটি ধারণা হয়েছে, এই দেশের মানুষ, তাদের মধ্যে দেশপ্রেম নাই, তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের মূল্য দিতে পারে না। যার জন্যে আজকে আপনারা দেখেছেন যে মানি লন্ডারিং, বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ঘৃণিত অর্থ পাচার, এই অর্থ পাচারের দিক থেকে বাংলাদেশে শুধু একটি পরিবার, একজন ব্যক্তি, আমি আজকে আপনাদের সামনে নাম বলার দরকার নাই, আপনারা আজকে পত্রিকায় দেখেছেন, 2,56,218 কোটি টাকা শুধু একটা পরিবারেই বিদেশে অর্থ পাচার করেছে। এরপরে দুর্নীতির দিক থেকে আমি আজকে বন্দরও গেছিলাম, প্রত্যেক জায়গায় ডাকতেছে, সেখানে যাচ্ছি। দুর্নীতির দিক থেকে আপনারা যেইখানেই হাত দেন, আপনি বিচারের বিভাগে হাত দেন, সিভিল প্রশাসনে হাত দেন, শিক্ষা বিভাগে হাত দেন, স্বাস্থ্য বিভাগে হাত দেন, পুলিশ বিভাগে হাত দেন, আমাদের শিক্ষা বিশেষ করে প্রতিষ্ঠানগুলোতে হাত দেন, সব জায়গায়, এমনকি একটা প্রাইমারি স্কুলের হেডমাস্টারও 10 লাখ টাকা, 20 লাখ টাকার আজকে দুর্নীতি করছে। এমনকি মাদ্রাসাগুলো, আপনারা চট্টগ্রামের বিভিন্ন মাদ্রাসার বিষয়ে আপনারা খতিয়ান জানেন, কোথাও 1 কোটি টাকা, কোথাও 2 কোটি টাকা, কোথাও হেডমাস্টার, কোথাও অধ্যক্ষ, কোথাও অধ্যাপক, একটা অধ্যাপকও পর্যন্ত আপনার 2 কোটি, 2.5 কোটি টাকার দুর্নীতিতে আমাদের দেশ লিপ্ত হয়ে গেছে। এখন উপসচিব পর্যায়ের লোক আমাদের, আপনারা, আমি নাম বলার দরকার নাই, তার বিরুদ্ধে প্রায় 2-3টা দুর্নীতির মামলা হয়েছে। আজকে সেই উপসচিবের বাড়িতে আজকে হিসাব করে দেখা যাচ্ছে একটা বাড়ি করতেই 3 কোটি টাকা খরচ হচ্ছে। অথচ আপনি, আমি, আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন, আপনাদের যে নাগরিক অধিকারটা আছে সেটাও আপনারা পান নাই। এইখানেও আজকে নিউজ মিডিয়াতেও সিন্ডিকেট, আপনার প্রত্যেকটা জায়গায় টেন্ডারবাজি, সিন্ডিকেট, চাঁদাবাজির মাধ্যমে দেশটা একটা জাহান্নামে পরিণত হয়েছে। আমরা এইখান থেকে মুক্ত হওয়ার জন্যেই আমাদের বৈষম্য বিরোধী, আমাদের প্রাণের ছাত্র দামাল ছেলেরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার ছাত্র ছাত্রী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সমস্ত ছাত্ররা একটি কথা, যে আমরা দেশকে সংস্কার করতে চাই, এই দেশকে
সার্বিকভাবে একটা পরিবর্তন করতে চাই। এই জন্যেই কোটা বিরোধী আন্দোলন হয়েছে। আসলে কোটা বিরোধী আন্দোলন এটা তো আমার আন্দোলন, আপনার আন্দোলন, আমাদের দেশেরই জনগণের আন্দোলন। 18 বছরে এই কোটার মাধ্যমে প্রশাসনকে টোটালি ধ্বংস করে দেওয়া হয়েছে পার্সেন্টেজের মাধ্যমে। যারা মেধাবী, যারা শিক্ষিত, তাদের যোগ্যতা আছে, তারা চাকরি পায় নাই। কোটাভিত্তিক চাকরি করতে গিয়েই আজকে বিদ্যুৎ খাতের কী অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এই রেন্টাল বিদ্যুৎ থেকে শুরু করে রূপগঞ্জের বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত কোটি কোটি টাকার দুর্নীতি। আমাদের সাবেক প্রধানমন্ত্রী উনি নিজেই স্বীকার করেছেন ওনার পিয়ন 400 কোটি টাকার মালিক। তাহলে একজন পিয়ন যদি 400 টাকার মালিক হয়, তাহলে আমার দেশের একজন কৃষক শুধুমাত্র 1 লাখ টাকা ঋণের জন্য ব্যাংকে গিয়ে তাকে 30,000 টাকা ঘুষ দিতে হয়। এবং কৃষকদের লোন দেওয়ার জন্যে যে আমাদের কৃষি কর্পোরেশন, সেখানে আপনারা গিয়ে দেখেন একটা টাকাও নেই। আজকে ব্যাংকের মধ্যে চেক দিলে 5 লক্ষ টাকার চেক দিলে, 2 লক্ষ টাকার চেক দিলে আপনাকে শুধুমাত্র 30,000 টাকা দেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আজকে স্বীকারই করেছে বাংলাদেশে কোনো টাকাই নেই। আজকে আলহামদুলিল্লাহ, আজকে এই যে পরিবর্তনটা হয়েছে, আমরা জামাত ইসলামী করি, আমরা ইসলামী আন্দোলনে বিশ্বাস করি, ন্যায়ভিত্তিক সমাজে বিশ্বাস করি, ইনসাফের রাষ্ট্র হিসেবে বিশ্বাস করি, বৈষম্য বিরোধী রাষ্ট্র হিসেবে বিশ্বাস করি। কিন্তু আজকে আমাদের এই দেশটা 53 বছরে, আমি কাকেও দোষারোপ করব না যে আমাদের এত বেশি নৈতিকতার অধঃপতন হয়েছে যে আমরা কোথাও মাথা উঁচু করে দাঁড়াবার মতো অবস্থা নাই। আমাদের প্রবাসী ভাইয়েরা এয়ারপোর্টে এসে আমাদের দেশের বিমান কর্মকর্তাদের হাতে নাজাহাল হতে হয়। আমাদের শ্রমিকদের বেতন আজকে বাজার দর অনুসারে মিনিমাম সর্বনিম্ন 22,000 টাকা হওয়া দরকার, সেইখানে এখনও তাদের বেতন হলো 13,000, 14,000, 12,000। আমার এইখানে যারা কাজ করে তাদেরকেও আমরা বেতন দিতে পারছি না, কারণ হচ্ছে অর্থের অভাব। আজকে বন্যার ব্যাপারে এই যে আবরার আজ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ছাত্র, সে তো শুধু একটা স্ট্যাটাস দিয়েছিল, সে তো কোনো মিছিলও করে নাই, কারো বিরুদ্ধে বক্তব্যও দেয় নাই, কোনো সমাবেশ করে নাই, শুধু একটা স্ট্যাটাস দিছে কি পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের দেশের উপর আগ্রাসন করছে, আধিপত্য করছে। আর সেকেন্ড কথা ছিল যে তারা এই ফারাক্কা বাঁধ, তিস্তার বাঁধের মাধ্যমে পানি আটকে রেখে আমাদেরকে শুষ্ক মৌসুমে পানি বদ্ধ করে আমাদেরকে শুকনো করে দেয়, আর বর্ষার মৌসুমে পানি ছেড়ে দিয়ে আর না বন্যায় প্লাবিত করে আমাদের দেশকে ধ্বংস করে। শুধু এই কথাটা বলার কারণে একটা ছাত্র, সে আমার ভাই, আপনার ভাই, তার মায়ের কুলকালি করে তাকে পিটিয়ে 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 হত্যা করে 3 তালার থেকে তারে ছেঁচড়াইয়া নেমে মাঠের মধ্যে ফেলে দিয়েছে। এটা কোন দেশ? বিশ্বজিৎ একজন হিন্দুর ছেলে, শুধুমাত্র শিবিরের মতো একটু খোঁচা দাঁড়িয়ে আছে, এই জন্য তাকে সবাই মিলে দিন দুপুরে রামদা দিয়ে, তারপরে ক্রিস দিয়ে, চাকু দিয়ে, রড দিয়ে, যেভাবে বাংলাদেশের 20 কোটি মানুষের সামনে টিভিতে আপনারা সবাই দেখেছেন, এবং সব জায়গায় আপনার ইয়ের মাধ্যমে আমাদের দেশে বিভিন্ন ভিডিও মাধ্যমে আপনারা দেখেছেন তাকে কিভাবে করে হত্যা করেছে। সাগর রনি কী অপরাধ করেছিল? সে তো সাংবাদিক, সে শুধুমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন, তাদের বিরুদ্ধে শুধুমাত্র দুর্নীতি, অর্থাৎ আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে রূপগঞ্জের বিদ্যুৎ, তারপরে রেন্টাল বিদ্যুৎ, এইগুলোর যে দুর্নীতি, এইটার কিছু ডকুমেন্টস তার থাকার কারণে তাকে বাসার ভিতর ঢুকে, আমি কি বাসায় থাকতে পারবো না? এই বাসার ভিতরেই তাকে এইভাবে রামদা দিয়ে এবং চাপাতি দিয়ে হত্যা করলো। আজকে প্রায় 13 বছর চলে গেল, এখনও পর্যন্ত সাজসিটটা হলো না। তো সাংবাদিক বন্ধুরা, আপনারা এসেছেন, আসলে দেশের পরিস্থিতি আমার চেয়ে আপনাদের কাছে ক্লিয়ার কাট জানা রয়েছে। আজকে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, এই যে বন্দর, এটা বাংলাদেশেরই একটি সম্পদ। এই বন্দরের মধ্যে 18 বছরে কী দুর্নীতি যে হয়েছে, কী লুটপাট যে হয়েছে বলার মতো না। আমার একজন শ্রমিক চিকিৎসা পায় না, মেডিকেলের মধ্যে আজকে 2টা স্বাস্থ্যমন্ত্রী, একজন তো দুনিয়ার থেকে চলে গেছে, নাম বলবো না, 4,000 কোটি টাকা এই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে লুট করেছে। এই যে গেল স্বাস্থ্যমন্ত্রী যিনি ছিলেন, কেনাকাটা পারচেস কমিটির মাধ্যমে আপনি চট্টগ্রাম মেডিকেল কলেজে গিয়ে দেখেন সেখানে কতগুলো ইনস্ট্রুমেন্টস পড়ে রয়েছে, অকেজো হয়ে রয়েছে, এগুলো সেগুলো মেরামত করার কোনো ব্যবস্থা নাই, আইসিইউর কোনো সিট নাই। সেখানে আমাদের গরিব মানুষেরা গ্রামগঞ্জ থেকে এসে চিটং মেডিকেল কলেজে কোনো চিকিৎসা নাই, ঔষধ
প্রতিশোধ নাই, এটা কি একটা দেশ হতে পারে? এটার জন্য কি আমাদের মুক্তিযোদ্ধারা আজকে রক্ত দিয়েছিল? তাই মুক্তিযোদ্ধাদের রক্তকে সম্মান করে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা নতুন করে আর একটি মুক্তিযোদ্ধা করে নতুন অভ্যুত্থানের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ আমাদেরকে দিয়েছে। আজকে বাংলাদেশ জামাত ইসলামী, আপনারা জানেন এখন লোকে মুখে প্রশাসনের সব জায়গায় কাজ ছাড়া যদি সেবা করে তাহলে জামাত ইসলামের নেতৃবৃন্দরা আর অন্য কোনো রাজনৈতিক দলের কাছে, সরকারি দল বলেন আরও অন্যান্য রাজনৈতিক দল বলেন, তাদের শিক্ষিনাতার কাছে গেলেও পয়সা ছাড়া কোনো সুপারিশ বা কাজ করা সম্ভব নয়। আমরা দেশকে ভালোবাসি, দেশের জনগণকে ভালোবাসি, স্বাধীনতায় সার্বভৌমত্বে বিশ্বাস করি। আমাদেরকে যত গালি দিয়েছে, একটা গালিও কি প্রমাণ হলো? আমাদেরকে স্বাধীনতা বিরোধী বলা হয়েছে, প্রমাণিত করতে পারে নাই। জঙ্গি বলা হয়েছে, প্রমাণিত করতে পারে নাই। তালেবান বলা হয়েছে, প্রমাণিত করতে পারে নাই। নৈরাজ্যবাদী বলা হয়েছে, প্রমাণ করতে পারে নাই। সর্বশেষ সন্ত্রাস বিরোধী আইনের 18(1) ডাকায় 1 ধারায় আমাদেরকে নিষিদ্ধ করেছিল। আপনারা সন্ত্রাস দমন আইন আপনাদের সবাই জানা আছে যে কারো হাতে লাঠি থাকবে এবং অন্যায়ভাবে জনতাকে দলবদ্ধ করলেই এটার বিরুদ্ধে যে আইনটা সেটা হলো সন্ত্রাস বিরোধী আইন। জামাতকে শেষ পর্যন্ত লাঠি নিয়ে অবৈধ জনতা গঠন করার অপরাধেই আমাদেরকে নিষিদ্ধ করা হলো। তো আলহামদুলিল্লাহ আমাদের ইন্টারিয়াম গভর্নমেন্ট মাত্র 22 দিনের মাথায় তদন্ত করে দেখলো যে আমাদের হাতে লাঠিও নাই, কিছুই নাই, আমাদেরকে সন্ত্রাসী বলা ঠিক হবে না। আজকে আমাদের কাছ থেকে নিষিদ্ধটা আজকে উইথড্র করা হয়েছে।